যে রিমিকে আমি চিনি, এটা সে রিমি না। আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আগের রিমি হলে কখনোই এমন করতো না। আমি যখন কলেজে ভর্তি হই তখন কলেজের বড় ভাইদের সাথে ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে বিষয়টা মারামারি পর্যন্ত করায়। আমি রাগের মাথায় এক বড় ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলি। তারা আমাকে কিছু করতে না পেরে থানায় কমপ্লেইন করে। পরের দিন থানা থেকে পুলিশ আমাকে ধরতে আসে, কিন্তু রিমি পুলিশের সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমাকে কিছুতেই থানায় নিয়ে যেতে দিবে না। পুলিশের সামনে রিমি অনেক কান্নাকাটি ও কাকুতি মিনতি করেছিল সেদিন। আমার বদলে রিমিকে থানায় নিয়ে যেতে বলে। এমনকি রিমি আমার দোষ নিজের ঘাড়ে নিতে চায়। সত্যি বলতে সেদিন রিমির জন্যই পুলিশের হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। রিমির কান্নাকাটি ও কাকুতি মিনতি দেখে পুলিশ আমাকে আর থানায় নিয়ে যায়নি, এবং শুধুমাত্র রিমির কথা ভেবেই পুলিশ নিজ দায়িত্বে আমার ও কলেজের বড় ভাইদের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয়। অথচ সেই রিমি আজ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে, সেটাও আবার ধর্ষণের মামলায়। এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? আমি ভেবেছিলাম বিষয়টা পরিবারের মধ্যেই থাকবে, তাই এতক্ষণ চুপ ছিলাম। কিন্তু রিমি বিষয়টাকে থানা পর্যন্ত নিয়ে গেছে, শুধুমাত্র আমাকে অপমান ও হেনস্থা করতে। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। এত অপমান আর নিতে পারছি না। রিমি যা শুরু করেছে তাতে কোথাও মুখ দেখাতে পারবো না। আমি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে রিমির কাছে এগিয়ে গেলাম। রিমি চোখ পিট পিট করে আমাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি রাগকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বললাম, এসব করার কি খুব দরকার ছিল? শুধু শুধু সবার সামনে আমাকে অপমান করছিস কেন? রিমি উত্তরে কিচ্ছু বলল না, ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিল। আমি কপাল কুঁচকে রিমির বিদঘুটে হাসি সহ্য করছি আর মনে মনে রাগে ফুঁসছি। রিমি আমার কাছাকাছি এসে ফিসফিস করে বলল, তুইও তো আমাকে অপমান করেছিস, বরং এর চেয়ে কয়েক গুণ বেশি অপমান করেছিস। তার মানে তুই এখন প্রতিশোধ নিচ্ছিস, তাই তো? শুধু প্রতিশোধ না, ভয়ঙ্কর প্রতিশোধ। তুই কি ভেবেছিস এসব করে আমাকে আটকাতে পারবি? জীবনেও না। আমি মরে গেলেও সাজ্জাদ ভাইয়ের সাথে তোর বিয়ে হতে দেব না। তুই শুধু আমার। দরকার হলে আমি তোকে খুন করব, তবু অন্য কারো হতে দেব না। দেখেছেন অফিসার, আপনাদের সামনে কিভাবে হুমকি দিচ্ছে? এরপরও আপনারা চুপ করে থাকবেন? রিমির কথা শুনে ওসি সাহেব আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। আমি সাহস হারালাম না। ওসি সাহেবের চোখে চোখ রেখে বললাম, স্যার, এই মেয়েটা আমার বউ। আসলে আমাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছে, তাই সে রাগের মাথায় আপনাকে উল্টাপাল্টা বলছে। ওর কথা বিশ্বাস করবেন না। আপনারা চলে যান। আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলালে খুশি হব। আমার এমন সিরিয়াস কথা শুনেও ওসি সাহেব ওনার পান খাওয়া লালচে দাঁত বের করে হাসলেন। আমি প্রচণ্ড বিরক্ত হলাম। ইচ্ছে করছে ঘুষি মেরে ব্যাটার ভুঁড়ি ফাটিয়ে দিই। ওসি সাহেব গলা খাকারি দিয়ে বললেন, তোমার পরিবারই যখন তোমার বিপক্ষে, তখন আমাদের নাক তো গলাতেই হবে। এই রিমি নামের মেয়েটা 1 সপ্তাহ আগেই তোমার বিরুদ্ধে থানায় রিপোর্ট করেছে। তুমি নাকি কয়েকদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে বিরক্ত করছো। আজকে আবার ধর্ষণের চেষ্টাও করেছো, এবং সবার সামনে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছো। এত কিছুর পর আমাদের নাক তো গলাতেই হবে, তাই না? স্যার, আমার কথাটা একটু শুনুন। রিমি আমার বউ। ও আমার উপর রাগ করে আপনাদের মিথ্যা বলছে। ডান্ডার বাড়ি খাওয়ার ইচ্ছা আছে নাকি? তোমার আর রিমির তো ডিভোর্স হয়েছে, তাহলে কোন অধিকারে তাকে বউ বলে দাবি করো? হ্যাঁ, আসলে স্যার, মানে আমি মানছি আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কি ভেবেছো? তোমার ব্যাপারে আমরা কিছু জানি না? সব খোঁজখবর নিয়েছি তোমার ব্যাপারে। তাছাড়া বিয়ের পর রিমির সাথে কেমন আচরণ আর তার কেমন অত্যাচার করেছো সেসবও শুনেছি। তাই আর নতুন করে কিছু বলতে হবে না। আশরাফ ভাই, এই ব্যাটাকে থানায় নিয়ে চলেন তো। মেরে পিঠের ছাল তুলে নিলে এমনিতেই সব স্বীকার করে নেবে। ওসি সাহেব আর কিচ্ছু বলার সুযোগই দিলেন না। তার আগেই আমাকে ধরার জন্য কনস্টেবলকে হুকুম দিলেন। ওসি সাহেবের কথা মতো কনস্টেবল আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমি কোনো বাধা দিলাম না। তাছাড়া বাধা দিলেও তারা শুনবে না। সব প্রমাণ আমার বিরুদ্ধে। থানায় আমাকে নিয়ে যাবেই। তবে যাওয়ার আগে রিমির দিকে একবার তাকিয়েছিলাম। চোখে একরাশ ঘৃণা নিয়ে আমাকে দেখছিল। সেই সাথে ঠোঁটের কোণায় প্রশান্তির হাসি ছিল, যার অর্থ, তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। আমাকে যেভাবে কাঁদিয়েছিস ঠিক সেভাবে তোকে কাঁদাবো। মোট কথা, পুলিশ আমাকে থানায় নিয়ে যাওয়ার সময় রিমি আমাকে আটকানোর ন্যূনতম চেষ্টাও করেনি।
তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম আমার বাবা আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে। তারা কেবল মূর্তির মতো দাঁড়িয়ে আমাকে দেখছিল। হাটকানোর চেষ্টা করা তো দূরে থাক, আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। আমার মা বাবার উপর রাগ হয় না, তবে প্রচণ্ড অভিমান ঘিরে ধরে। তারা নিজের ছেলেকে চিনতে পারেনি। আমি তাদের কাছে অপদার্থ, অকর্মা ও বিশ্বাসঘাতক হিসেবেই থেকে গেলাম। এসব ভেবে আমার চোখে পানি আসে। পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আজকের মতো আমিও একদিন রিমিকে অপমান করেছিলাম যখন যখন রিমিকে নিয়ে মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম। ঠিক আমার মতো রিমি সবার সামনে মাথা নিচু করেছিল। সেদিন রিমি কতটা আঘাত পেয়েছিল আজকে বুঝতে পারছি। ভেবেছিলাম থানায় নিয়ে আসার পর আমাকে মারধর করা হবে, কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশ আমাকে কিছুই বলেনি। আমাকে লকআপে ঢুকিয়ে যে যার মতো কাজে লেগে যায়। থানাতে আসার পর আরেকটা বিষয় জানলাম, ওসি সাহেব সাজ্জাদ ভাইয়ের মামা। সব কিছু আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। তাই তো বলি, রিমির সামান্য একটা ফোন পেয়ে কী করে এতগুলো পুলিশ বাড়িতে এলো এবং কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমাকে থানায় নিয়ে এলো। আমি ধরেই নিয়েছিলাম আমি আর ছাড়া পাবো না। ওসি সাহেব যেহেতু সাজ্জাদ ভাইয়ের মামা এবং আমি ওনার ভাগ্নেকে বাজেভাবে মেরেছি, সেহেতু আমাকে জেলের ঘানি টানতেই হবে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাবাসে পাঠাবেন। রিমির বিয়ে আর ভাঙতে পারবো না। যা একটু আশার আলো জ্বলছিল সেটাও দমকা হাওয়ায় নিভে গেল। আমি লকআপে বসে নীরবে চোখের পানি ঝরাচ্ছিলাম। সারাটা দিন আমার এভাবেই কেটে গেল। পরের দিন সকালবেলা একটা অবাক করা কাণ্ড ঘটল। সকাল 10টার দিকে ওসি সাহেব নিজ থেকে আমাকে ছেড়ে দিলেন এবং ওয়ার্নিং দিয়ে বললেন আর যেন খারাপ কিছু না করি, না হলে পরের বার সত্যি সত্যি আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। আমি মাথা নাড়িয়ে তাকে আশ্বাস দিলাম খারাপ কিছু করব না। ওসি সাহেব সামান্য হাসলেন এবং আমাকে চলে যেতে বললেন। সত্যি বলতে আমি আবার নতুন করে আসার আলো দেখতে পেলাম। ওসি সাহেব যে আমাকে এত সহজে ছেড়ে দিবে ভাবতে পারিনি। তবে একটু সন্দেহ হচ্ছিল ওসি সাহেবের ওপর, কিন্তু আমি সেটা নিয়ে মাথা ঘামালাম না। উনি আমাকে ছেড়ে দিয়েছেন, এটাই বড় ব্যাপার। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। ওসি সাহেবের উপর যত রাগ ছিল তা মুহূর্তের ব্যবধানেই ভ্যানিশ হয়ে গেল। আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানিয়ে থানা থেকে প্রস্থান করলাম। বাড়ি আসতে আসতে প্রায় দুপুর হয়ে এলো। আমি খুশি মনেই বাড়িতে ঢুকলাম, কিন্তু বাড়িতে এসে আরেক দফা অবাক হলাম। পুরো বাড়ি ঝলমল করছে, বিয়ে সাজানো হচ্ছে বাড়িটাকে। আমার বুকটা ধক করে উঠল। অজানা ভয় মনের মাঝে উকি দিতে লাগলো। আমি এক দৌড়ে ড্রয়িং রুমে গেলাম। বন্ধুদের থেকে জানতে পারলাম আর মাত্র 10 দিন পর সাজ্জাদ ভাইয়ের সাথে রিমির বিয়ে। আমার বন্ধুরা ও ডেকোরেশনের কিছু লোকজন বাড়িটা সাজাচ্ছে। পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভর্তি। পা ফেলার জায়গা নেই। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের বাড়িটা এত জাঁকজমকভাবে সাজানো হচ্ছে কেন। আমি যে কাউকে জিজ্ঞেস করব সে উপায়ও নেই। সবাই যে যার কাজে ব্যস্ত, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। ভাবলাম বন্ধুদের থেকে আসল ঘটনাটা শুনি, তারাই বলতে পারবে বাড়িতে কিসের এত আয়োজন। আমি বন্ধুদের কাছে যাব, তখনই তাদের নজর আমার দিকে পড়ল। আমাকে দেখা মাত্রই সবাই কাজ ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো। আশিক আমাকে জড়িয়ে ধরে বলল, কখন ছাড়া পেলি? সকালে। কে ছাড়াতে গেছিল, তোর বাবা? না, ওসি সাহেব নিজেই আমাকে ছেড়ে দিয়েছে। কি বলিস? শুনেছি ওসি সাহেব সাজ্জাদ ভাইয়ের মামা, হেভি ডেঞ্জারাস লোক। ভেবেছিলাম থানায় নিয়ে গিয়ে তোকে অনেক মারধর করবে, কিন্তু তোকে দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে। ওসি সাহেব তোকে কিছু বলেনি? তেমন কিছু বলেনি, জাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। সত্যি বলতে তোদের মতো আমিও খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ওসি সাহেব বড্ড ভালো মানুষ, সে আমাকে ছেড়ে দিয়েছে। ও সরি রে, আমরা তোর জন্য কিছুই করতে পারিনি। আসলে রিমির বাবা আমাদের থানায় যেতে দেয়নি। ভেবেছিলাম তোকে ছাড়িয়ে আনবো, কিন্তু রিমির বাবা আমাদের হুমকি দিয়ে বলেছে আমরা যদি তোকে ছাড়াতে যাই তাহলে আমাদেরও জেলের ভাত খাওয়াবে। সেই ভয়ে আমরা চুপ ছিলাম। ওসব কথা বাদ দে। যেখানে নিজের লোকই আমাকে ছাড়াতে আসেনি, সেখানে তোদের আর কি বলবো। ঠিক বলেছিস, রিমি তো তোর উপর রীতিমতো অত্যাচার শুরু করছে। ছাড়ো সব, আমি আমার কর্মফল ভোগ করছি, অন্যকে দোষ দিয়ে লাভ নেই। তবুও রিমি যা করছে তাতে ওর একটা উচিত শিক্ষা পাওয়া দরকার। রিমি ঠিকই করেছে। শাহিন তো রিমির ওপর কম অত্যাচার করেনি। নিজের বেলা 16 আনা আর অন্যের বেলায় 4 আনা, তা তো হবে না। দোষ করলে তার শাস্তি একদিন না একদিন পেতেই হবে, যেমন শাহিন এখন পাচ্ছে। এই হারামি, তুই শাহিনের পক্ষে নাকি রিমির পক্ষে? আমি কারো পক্ষে না, যা সত্যি তাই বলছি। কি সত্যি বলছিস? হ্যাঁ, শাহিন তো রিমিকে সরি বলেছে, তারপরও রিমি ইচ্ছে করে শাহিনের সাথে খারাপ ব্যবহার করছে। শুধু সরি বললেই হয়ে গেল নাকি?
আমার মতে রিমি যা করেছে বা করছে একদম ঠিক করছে। শাহিনের আরও শাস্তি পাওয়া উচিত। এভাবে এক কথা দু কথা থেকে আশিক ও শাওনের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। আমি ওদের ধমক দিয়ে বললাম, থামবি তোরা? আমি আছি আমার জ্বালায়, আর তোরা বিনা কাজে ঝগড়া করে যাচ্ছিস। শাওনি তো আগে শুরু করছে। ও আমাদের পক্ষে কথা না বলে রিমির পক্ষে কথা বলছে। এসব আজাইরা পেঁচাল বন্ধ করতো। আগে বল, বাড়িটা সাজানো হচ্ছে কেন? কোনো অনুষ্ঠান হবে নাকি? হুম, রিমির বিয়ের জন্য বাড়ি সাজানো হচ্ছে। আরে রিমির বিয়ের তো এখনো 1 মাস বাকি, তাও বিয়ে হবে কিনা গ্যারেন্টি নেই। আমি রিমির বিয়ে হতেই দেব না। আর তোরা এখন থেকে বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিস, বেকুবের দল। বেকুব আমরা নই, তুই। রিমির বিয়ে 1 মাস পরে নয়, আর মাত্র 10 দিন পরে হবে। শাওনের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। 10 দিন পর রিমির বিয়ে, এটা ভেবেই আমার কলিজা শুকিয়ে গেছে, ঠান্ডা হয়ে আসছে। আমি বন্ধুদের দিকে তাকালাম। চেহারা দেখে মনে হচ্ছে না তারা মিথ্যে বলছে। তবুও আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তোরা আমার সাথে মজা করছিস, তাই না? তোর কি মনে হয় এটা মজা করার সময়? আমরা সত্যি বলছি, 10 দিন পরে রিমির বিয়ে। কিন্তু আমি তো জানতাম রিমির বিয়ে 1 মাস পর হওয়ার কথা আছে। সেটা আমরাও জানতাম। আসলে গতকাল বিকেলে সাজ্জাদ ভাইয়ের মা বাবা এসেছিল। তারা যত তাড়াতাড়ি সম্ভব সাজ্জাদ ভাইয়ের সাথে বিয়েটা তারা যত তাড়াতাড়ি সম্ভব সাজ্জাদ ভাইয়ের বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাছাড়া রিমির বাবাও সেরে চাচ্ছিল, যাতে তুই কোনো ঝামেলা বাঁধাতে না পারিস। তাই আজ সকাল থেকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। রিমির বাবা বলেছে এবার এমন ধুমধাম করে রিমির বিয়ে দেবে যাতে এলাকার মানুষদের সারা জীবন মনে থাকে। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার সব প্ল্যান পানিতে ডুবে গেল। ভেবেছিলাম এই 1 মাসে কিছু একটা করে রিমির বিয়েটা ভেঙে দিব, কিন্তু রিমির বিয়েটা কি 10 দিন পরে হবে? এই 10 দিনে কি করে রিমির বিয়ে ভাঙবো মাথায় আসছে না। চারদিক ঝাপসা দেখছি। এমন মনে হচ্ছে আমার সব আশার দরজা একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটু চুপ থেকে আশিককে বললাম, রিমিকে দেখছি না যে, কোথাও গেছে নাকি? হুম, একটু আগে সাজ্জাদ ভাইয়ের সাথে বাইরে গেছে। কোথায় গেছে? জানি না, তবে মনে হয় বন্ধু বান্ধবকে বিয়ের কার্ড দিতে গেছে। এর মধ্যে বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে? বিয়ের আয়োজন খুব তোড়জোড়ভাবে চলছে। আমার মনে হয় না তুই বিয়েটা ভাঙতে পারবি। তাছাড়া সাজ্জাদ ভাই ও রিমিকে দারুণ মানিয়েছে। দোয়া করি ওদের যেন কারো নজর না লাগে। হারামি, আর একবার এই কথাটা মুখে আনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার বন্ধু হয়ে সাজ্জাদ ভাইয়ের নামে ওকালতি করছিস কেন? আমার ইচ্ছা তুই নিজের চরকায় তেল দে। বলে শাওন অন্যদিকে হাঁটা দিল। আমি ভ্রু কুচকে কিছুক্ষণ পর ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশিককে বললাম, শাওনকে চোখে চোখে রাখিস, ওকে আমার সুবিধা ঠেকছে না। আর রিমি ফিরলে আমাকে খবর দিস। ঠিক আছে। আমি আর কিছু না বলে ঘরে চলে আসলাম। মনটা ভীষণ খারাপ, কোনো কিছুই ঠিক যাচ্ছে না। একটার পর একটা সমস্যা লেগেই আছে, কি করব বুঝতে পারছি না। আমি ঘরে এসে শুয়ে পড়লাম। গতকাল সারা রাত মশার জ্বালায় ঘুমাতে পারিনি। বিছানায় শুতেই চোখে ঘুম এসে ভর করলো। রিমির কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে হারিয়ে গেলাম। ঘুম ভাঙলো বন্ধুদের ডাকে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। আমি চোখ কচলে বন্ধুদের দিকে তাকালাম। সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছে। আমি লম্বা হাই তুলে বললাম, কি হয়েছে? কোনো সমস্যা? আমরা বন্ধুরা মিলে ছোটখাটো একটা ব্যাচেলর পার্টির আয়োজন করেছি, তাই তোকে ডাকতে এলাম। আমার এখন মুড নেই, এমনিতেই টেনশনে আছি। তোরা মাস্তি কর যা। আরে বেটা, রিমিও আছে। পার্টির বাহানায় ওর সাথে কথা বলার সুযোগ পাবি। তাছাড়া মাল পানিরও ব্যবস্থা করেছি, অনেক মজা হবে দোস্ত। রিমি কখন ফিরেছে? বিকেলে। তোকে না খবর দিতে বলেছিলাম, খবর দিসনি কেন? তুই ঘুমাচ্ছিলি, তাই খবর দেইনি। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। বন্ধুরা চলে গেল। আমি বাথরুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হলাম। খিদের জ্বালায় পেট চোঁচো করছে। সকাল থেকে না খেয়ে আছি। গতকাল রাতে থানায় 2 টুকরো রুটি খেতে দিয়েছিল, সেটা খেয়ে কি আর পেট ভরে?
আমি হালকা নাস্তা সেরে রেডি হয়ে ছাদে গেলাম। পুরো ছাদ মরিচ বাতির লাল নীল আলোতে ঝলমল করছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা। আমার সব বন্ধুরা ও এলাকার কিছু ভাবি আমার সব বন্ধুরা ও এলাকার কিছু ভাই ভাবি এসেছে, সাথে কিছু নতুন কাপলকেও দেখছি। কিন্তু সব এড়িয়ে আমার চোখ শুধু রিমিকে খুঁজছে। শয়তান্নিটা কই যে লুকিয়ে আছে কে জানে। আমি এদিক সেদিক তাকিয়ে রিমিকে খুঁজছি। তখনই রিমিকে দেখতে পেলাম। সে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, হাতে ড্রিঙ্কসের গ্লাস। তার ঠিক পাশেই সাজ্জাদ ভাই দাঁড়িয়ে আছে। সাজ্জাদ ভাইকে দেখেই আমার হাসি খুশি মেজাজটা বিগড়ে গেল। এই শালার কি বাড়িঘর নেই নাকি? সারাক্ষণ আমাদের বাড়িতে পড়ে থাকে আর রিমির পিছে ঘুরঘুর করে। একটা মানুষ কতটা বেহায়া হলে বিয়ের আগে হবু শ্বশুর বাড়িতে পড়ে থাকে বলতে পারেন? ধুর, আমি এত শ্বশুরবাড়ি করছি কেন? আমি তো বিয়েটাই হতে দেব না। সাজ্জাদ ভাইকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেব। খালি একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছি। এসব ভাবতে ভাবতে মাথা অনেক গরম হয়ে গিয়েছিল। আমি নিজেকে স্বাভাবিক করে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। রিমি ও সাজ্জাদ ভাই আমাকে দেখেও না দেখার ভান করলো। এমন একটা ভাব করছে যেন আমাকে চিনিই না। তারা দুজন খুশ গল্পে মেতে আছে ও হাসাহাসি করছে। আমি একটা কাশি দিয়ে রিমির ধ্যান ভাঙার চেষ্টা করলাম এবং সফলও হলাম। রিমি কপাল কুঁচকে আমার পানে তাকালো। আমি কয়েক সেকেন্ডের জন্য হাঁ হয়ে গেলাম। রিমিকে আজ অনেক সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা শাড়ি পরেছে সে। এই শাড়িতে রিমিকে এতই মনোমোহর লাগছে যে মনে হচ্ছে আমি কোনো হুর দেখছি। তবে একটা জিনিস খেয়াল করলাম, রিমি যে শাড়ি পরেছে সেটা অনেক পাতলা, শরীরের অনেক অংশ বোঝা যাচ্ছে। রিমি অধিকাংশ সময় শাড়ি পরে এবং সেটা শালীনতা বজায় রেখে। শরীরের কোনো অংশই দেখা যায় না তেমন একটা। আবার বাইরে কোথাও গেলে হিজাব পরে, কখনো কখনো শাড়ি, তবে বেশিরভাগ বোরখা পরেই বের হয়। কিন্তু আজ রিমির মাঝে শালীনতার ছিটে ফোটাও নেই। আমি এসব ভাবছিলাম তখন রিমি এক চুমুক ড্রিঙ্কস পান করলো। আমি চোখ বড় বড় করে সেটা দেখলাম। সত্যি বলতে যে মেয়েটা ড্রিঙ্কসের নামই শুনতে পারতো না, সেই আজ ড্রিঙ্ক করছে। সব হয়েছে সাজ্জাদ হারামিটার জন্য। ওর সাথে থেকেই রিমি নষ্ট হয়ে যাচ্ছে। আমি রিমিকে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। এখানে অনেক লোকজন আছে, রিমিকে কিছু বললেই সবার সামনে সিন ক্রিয়েট করবে। আমি রাগান্বিত না হয়ে শান্ত গলায় বললাম, তুই তো ড্রিঙ্কস করা পছন্দ করিস না। আমি বন্ধুদের সাথে একটু একটু ড্রিঙ্কস করে বাড়ি ফিরলে সারা বাড়ি মাথায় তুলতি, কিন্তু আজ তুই নিজেই ড্রিঙ্কস করছিস। তাতে তোর কি? তোর বাপের টাকা তো ড্রিঙ্ক করছি না। বলে রিমি কটকট করে অর্ধেক গ্লাস ড্রিঙ্কস খেয়ে নিল। আমি দাঁতে দাঁত চেপে রিমির এমন বেহায়াপনা ও কুরুচিপূর্ণ কথাবার্তা হজম করলাম। এই মুহূর্তে রিমিকে ঠাঁঠিয়ে একটা চড় লাগাতে পারলে শান্তি পেতাম, কিন্তু আমি এমনটা করলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ড্রিঙ্ক কর, সমস্যা নেই। তুই না বললেও করবো। আর তোকে তো একটা কথাই বলা হয়নি। গতকাল রাতে আমি আর সাজ্জাদ ভাই এক ঘরে ছিলাম। সাজ্জাদ ভাই আমাকে লিপ টু লিপ হট কিস করেছে। এছাড়াও আর অনেক কিছু হয়েছে আমাদের দুজনের মধ্যে। বুঝতেই পারছিস, একটা ছেলে ও একটা মেয়ে এক ঘরে থাকলে কি কি হয়। ওসব কথা তো আর মুখে বলা যাবে না। রিমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দুষ্ট হাসি দিল। আমার পিত্তি জ্বলে গেল রিমির এমন বিশ্রী হাসি দেখে। আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না। অনেকক্ষণ ধরেই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু রিমির এসব কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে শুরু করেছে। আমি রিমিকে মারার জন্য হাত উঠালাম, কিন্তু রিমিকে মারার আগেই সাজ্জাদ ভাই আমার হাত ধরে ফেলল। আমি রাগে কপাল কুঁচকে সাজ্জাদ ভাইয়ের দিকে তাকালাম। সাজ্জাদ ভাই স্বাভাবিকভাবেই আমাকে দেখছে। আমি বজ্রকণ্ঠে বললাম, হাত ছাড়েন সাজ্জাদ ভাই। ছাড়বো না, কি করবি? গতকালের কথা কি ভুলে গেছেন? আবার মনে করিয়ে দেব নাকি? হুম, ভুলি নেই। আশা করি তোরও গতকালের কথা মনে আছে। আমাকে মারার কারণে মামা তোকে টানতে টানতে থানায় নিয়ে গিয়েছিল, মনে আসে নিশ্চয়ই। গতকাল বেঁচে গিয়েছিস বলে আজকেও বেঁচে যাবি তা ভাবিস না। আমাকে মেরেছিস, আমি চুপ ছিলাম, কিন্তু রিমির গায়ে হাত তুললে তোর হাত আমি ভেঙে দেব। প্রচণ্ড রাগে কথাগুলো বলে সাজ্জাদ ভাই আমার হাত ছেড়ে দিল। আমি বোকার মতো চেয়ে রইলাম কেবল। শান্তশিষ্ট মানুষ যখন রেগে যায় তখন তাদের ভয়ঙ্কর লাগে। সাজ্জাদ ভাইকেও এখন ভয়ঙ্কর লাগছে। আমি চুপ করে থাকাতে রিমি আমার সামনে তুড়ি মেরে বলল, মায়ের খেতে না চাইলে এখান থেকে দূর হ। হ্যাঁ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস রিমি। করেছি। এখান থেকে না গেলে আরও বেশি করবো। আমি কিছু না বলে ছাদের অন্য পাশে চলে এলাম।
এখান থেকেও রিমি ও সাজ্জাদ ভাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তারা দুজন কি যেন বিষয় নিয়ে হাসাহাসি করছে এবং একে অন্যের গায়ে ঢলে পড়ছে। আমি দূর থেকে এসব দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে এখানে এসেই ভুল করে ফেলেছি। এখানে না আসলে এসব দৃশ্য দেখতে হতো না। তবে এসবের চেয়েও যেটা আমাকে বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা হলো রিমির আচরণ ও কথাগুলো। আমার মাথায় শুধু একটু আগের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। রিমি কি সত্যিই সাজ্জাদ ভাইয়ের সাথে এক ঘরে ছিল? ওরা খারাপ কিছু করেনি তো? চিন্তায় আমার কপালে ঘাম জমতে শুরু করেছে। বুকের ভেতর খালি হাঁসফাঁস করছে। আমি আর থাকতে পারলাম না। আবার রিমির কাছে ছুটে গেলাম। রিমি আমাকে দেখে নাক সিটকে বলল, তোর মাঝে কি লজ্জা বলতে কিচ্ছু নেই? কেন বারবার অপমানিত হওয়ার জন্য ছুটে আসিস? তোর সাথে কথা আছে। এখানে অনেক সিঙ্গেল মেয়ে আছে, যে তাদের সাথে যত খুশি কথা বল, আমাকে বিরক্ত করিস না। তোকে ভালোবাসি তাই তোর সাথে কথা বলবো। তাতে তুই বিরক্ত হলে আমার কিছু করার নেই। নাকি ভালোই তোমাকে কথা ফুটেছে, আমার মুখের ওপর কথা বলিস। এখন তো মনে হচ্ছে তোকে জেল থেকে ছাড়িয়ে বড় ভুল করে ফেলেছি। কি বললি? তুই আমাকে জেল থেকে ছাড়িয়েছিস? তা নয় তো কে? আমি ওসি সাহেবকে ফোন করে তোকে ছেড়ে দিতে বলেছি। আমি জানতাম এটা তোরই কাজ হবে। তুই যতই মুখে না না করিস, মনে মনে ঠিকই আমাকে ভালোবাসিস। তোর মাথা। বড় আব্বু তোর জন্য খুব কান্নাকাটি করছিল, বড় আম্মু বলে তোকে ছাড়ানোর ব্যবস্থা করছি। না হলে আমার তো ইচ্ছে ছিল তোকে জেলের ভাত খাওয়াবো। আমার হাসি মুখটা বন্ধ হয়ে গেল। একটু আশার আলো জ্বলেছিল, সেটাও নিভে গেল। আমি মুখ ভার করে রিমির দিকে চেয়ে রইলাম। রিমি ধমক দিয়ে বলল, তুই আমার চোখের সামনে থেকে যাবি নাকি বাবাকে ডাকবো? তুই আমার সাথে এমন করছিস কেন? আর কত কষ্ট দিবি আমাকে? এইটুকুতেই তোর দম বেরিয়ে গেছে? তাহলে একবার ভাব আমি কিভাবে তোর সব অত্যাচার সহ্য করেছি। আবার পুরনো কথা টেনে আনছিস কেন? ভুলে জানা ওসব। ওই দিনগুলোর কথা আমি কখনো ভুলতে পারবো না। তোকে দেখলেই না সেই দুর্বিষহ দিনগুলোর কথা মনে পড়ে যায়। ওসব কথা বাদ দে প্লিজ। তুই শুধু আমাকে এটা বল, গতকাল তুই সত্যি সত্যি সাজ্জাদ ভাইয়ের সাথে এক ঘরে ছিলি? কেন বলতো? তোর বিশ্বাস হচ্ছে না? একটুও না। তুই এমন করতেই পারিস না। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। আফসোস, তোর বিশ্বাস আমি ভেঙে দিয়েছি। গতকাল সত্যি সত্যিই আমি সাজ্জাদ ভাইয়ের সাথে এক ঘরে ছিলাম। জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তোকে দেখানোর জন্য কয়েকটা ফটো তুলেছি। তুই দেখবি, অনেক হট ফটো। দেখলে তোর মাথা নষ্ট হয়ে যাবে। বলে রিমি খ্যাক খ্যাক করে হেসে উঠল। পাশে থেকে সাজ্জাদ ভাইও রিমির সাথে তাল মেলালো। আমার গা জ্বলে যাচ্ছে এই দুজনের হাসি দেখে। ইচ্ছে করছে ঘুষি মেরে এদের দাঁত ভেঙে দেই। অনেক কষ্টে নিজের রাগকে সংযত রাখলাম। সাজ্জাদ ভাই আমার অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। সে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো করে বলল, বেচার আগে ফটোগুলো দেখিও না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি সাজ্জাদ ভাইয়ের কথা গায়ে মাখলাম না। আমার দৃষ্টি ও মনোযোগ কেবল রিমির দিকে। একটা মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে? রিমিকে না দেখলে জানতেই পারতাম না। যেই রিমি আমার বুকে মাথা রেখে জীবন কাটাতে চেয়েছিল, সেই রিমি আজ পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। আমি রাগে কটমট করে রিমিকে বললাম, তুই যে এত খারাপ আমার জানা ছিল না। আহারে, আমি খারাপ আর তুই ধোয়া তুলসী পাতা, তাই না? তুলসী পাতা না হলেও আমি তোর চেয়ে অনেক ভালো। ওরে আমার সাধু রে, আবিবার সাথে কি কি করেছিস তা জানি না ভেবেছিস? আমি তোর সব কুকুরটির খবর রাখি। আফিফার সাথে তোর শুধু বাকি ছিল, তাছাড়া বাকি সব কিছুই তোদের মধ্যে হয়েছে। আমি তার সাক্ষী। অথচ সবটা জানার পরও আমি তোকে ভালোবেসেছি এবং তোর সাথে সংসার করেছি। আর তুই আমাকেই খারাপ বলছিস? খারাপ হচ্ছিস তুই, যাকে বলে জঘন্য লেভেলের খারাপ। তুই যেভাবে বলছিস, হাফিফার সাথে অতটাও খারাপ কিছু করিনি। জড়িয়ে ধরা আর কিস করা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, সেটাও আবার আফিফার ইচ্ছায়। আফিফা জোর করে আমার সাথে ওসব করেছে। থাক, কিছু বলতে হবে না। এসব আষাঢ়ের গল্প অন্য কাউকে শোনাস। আমি সত্যি বলছি, তুই আমাকে বিশ্বাস করিস না? একটু না। তোর যে রাস্তার কুকুরকে বিশ্বাস করা অনেক ভালো। এভাবে বলিস না প্লিজ। তোর চোখে কি আমি এতটাই খারাপ হয়ে গেছি? শুধু খারাপ না, আমার দেখা সবচেয়ে জঘন্য মানুষ হচ্ছিস তুই। রিমির কথাটা আমার বুকটা ফালাফালা করে দিল। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। রিমির প্রতিটা কথা যেন এক একটা জুতার বাড়ি।
এখন সে এত কঠিন কথা বলে আচ্ছা এখন সে এত কঠিন কথা বলে যে সহ্য করা যায় না। আমি আর কিছু না বলে রিমির সামনে থেকে চলে এলাম। রিমি এত কঠিন কঠিন কথা সহ্য রিমির এত কঠিন কঠিন কথা সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। তাছাড়া আশেপাশের লোকজন কেমন করে যেন আমাকে দেখছে, সেটা আরও বেশি সহ্য হচ্ছে না। পার্টিতে ডিজে গান বাজছে আর সেই গানের তালে তালে সবাই নাচানাচি করছে, কিন্তু আমার মনে বাপ্পা রাজের কষ্টের গান বেজে চলেছে। সত্যি বলতে এখন নিজেকে এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। পার্টিতে সবাই যে যার মতো আনন্দ ফুর্তি করছে, শুধু আমি একাই এক কোণে দাঁড়িয়ে আছি। আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। একটু পর পার্টিতে কাপল ড্যান্স শুরু হলো। সবাই যে যার মতো প্রেমিকা বউ নিয়ে নাচতে লাগলো। আমি বিরক্ত হয়ে সেসব উপভোগ করছি। কিছুক্ষণ পর দেখলাম জিমি ও সাজ্জাদ ভাই নাচা শুরু করেছে, আর রক্ত আবার গরম হয়ে উঠল। সাজ্জাদ ভাই নাচার সময় বারবার রিমির কোমর ধরার চেষ্টা করছে। রিমিও কিছু বলছে না বা বাধা দিচ্ছে না। এক পর্যায়ে সাজ্জাদ ভাই রিমির কোমর ধরে নাচা শুরু করলো। অনেকটা ইংলিশ মুভিতে নায়ক নায়িকারা যেভাবে নাচে ঠিক সেভাবে। নিজের বউয়ের কোমর ধরে অন্য একজন নাচছে, এমন দৃশ্য পৃথিবীর কোনো স্বামীই সহ্য করতে পারবে না। আমিও পারছি না। সাজ্জাদ ভাইকে মেরে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছা করছে। এই হারামিটার জন্যই আজ আমার করুণ অবস্থা। অথচ সাজ্জাদ ভাইকে ফেরেশতা মানতাম আমি, আকাশ সমান শ্রদ্ধা ভক্তি করতাম, সেই আজ আমার পিঠে ছুরি মারছে। সাজ্জাদ ভাই ভালো করেই জানে রিমিকে ছাড়া আমি বাঁচব না, তবুও আমার সাথে এমন করছে, ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। জানি না কোন জন্মের বদলা নিচ্ছে সে। আমি বেশিক্ষণ ছাদে টিকতে পারলাম না। রিমি ও সাজ্জাদ ভাইয়ের গা জ্বলানো রোমান্স আমার কাছে কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো লাগছে। আমি ছাদ থেকে নেমে এলাম। ঘরে ঢুকতে যাব এমন সময় শাওনের সাথে দেখা। আমি ওকে কাছে ডাকলাম। শাওন আমার সামনে এসে ঢুলতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে হারামিটা ড্রিঙ্কস করেছে। মুখ থেকে কড়া গন্ধ ভেসে আসছে। আমি বললাম, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু। কি বলবি তাড়াতাড়ি বল। শুনলাম রিমি ও সাজ্জাদ ভাই গতকাল এক ঘরে ছিল, এ ব্যাপারে কিছু জানিস? না, জানার কি আছে? রিমি ও সাজ্জাদ ভাই তো এক ঘরেই ছিল। সকালবেলা ওদের দুজনকে ঘর থেকে বের হতে দেখেছি আমি। ও, রিমির বাবা মা এসব জানে? শুধু রিমির বাবা বা কেন, পুরো পরিবার জানে। কি বলিস, বাড়ির সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। যেহেতু সবাই জানে, তাহলে রিমি ও সাজ্জাদ ভাইকে কেউ বাধা দেয়নি কেন? বাধা দিবে কেন? আরে আজ বাদে কাল রিমি ও সাজ্জাদ ভাইয়ের বিয়ে হবে, তাই ওরা এক ঘরে থাকুক, আশেপাশে থাকুক, জমিনে থাকুক, পাতালে থাকুক কিংবা আলাদা থাকুক, তার কি যায় আসে? আমি সেটা বলছি না, আসলে ওরা তো এক ঘরে ছিল, যদি খারাপ কিছু করতে চায় বা করে ফেলে তখন? এটা আবার বলতে হয় নাকি? এসব জিনিস বুঝে নিতে হয়। বর্তমান যুগে একটা ছেলে ও একটা মেয়ে এক ঘরে থাকলে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আমি কি বোঝাতে চাইছি আশা করি বুঝতে পেরেছিস। বলে শাওন শয়তানি হাসি দিয়ে চলে গেল। ওর কথার মানে আমি বুঝতে পেরেছি, রিমি ও সাজ্জাদ নিশ্চয়ই গতকাল খারাপ কিছু করেছে, এটাই বুঝিয়েছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। রিমি কখনোই এমন করবে না। আমি জানি রিমি যেসব বলছে সব মিথ্যা। আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব রিমি ইচ্ছা করে করেছে। কিন্তু তবুও কেন জানি মনকে মানাতে পারছি না। মনের ভেতর কুটাক ডাকছে, হয়তো সামনে বড় কোনো বিপদ আমার জন্য অপেক্ষা করছে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি, কিন্তু কিছুতেই আমার চোখে ঘুম আসছে না। বিছানায় শুয়ে শুধু ছটফট করছি। রিমির কথা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেও করতে পারছি না। বারবার রিমির চেহারা চোখের সামনে ভেসে উঠছে, সেই সাথে ওর দেয়া কষ্টগুলো আমি এখনও অনুভব করতে পারছি। মেয়েটা যে আরও কত কষ্ট দিবে আল্লাহ জানে। তবে আজকের মতো কষ্ট আমি কোনো দিনও পাইনি। যখন থেকে শুনেছি রিমি ও সাজ্জাদ ভাই এক ঘরে ছিল, তখন থেকে আমার হৃদয়ে ঝড় শুরু হয়েছে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, রিমি কেন এমন হয়ে গেল? কেন সে আমাকে এত কষ্ট দিচ্ছে? একটা বার কি সেই সুযোগ দেয়া যায় না? কি ক্ষমার অযোগ্য? মনে মনে এসব ভাবছি আর চোখের পানি ঝরাচ্ছি। আচ্ছা, আমি যেভাবে রিমির কথা মনে করে কাঁদছি, রিমিও কি আমার কথা মনে রিমিরও কি আমার কথা মনে পড়েছে? রিমিরও কি আমার কথা মনে পড়ছে? নাকি সে সাজ্জাদ ভাইয়ের প্রেমে বিভোর হয়ে আছে? তবে আজকে রিমি মাত্রাতিরিক্ত করে ফেলেছে। আমি ওকে কখনোই মাফ করব না। এখন চিন্তার বিষয়, কি করে বিয়েটা আটকানো যায়। যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে না কারোর সাহায্য পাবো। যা করার নিজেকেই করতে হবে। কিন্তু কি করব সেটাই মাথায় আসছে না। বিয়ে আটকানো তো মুখের কথা না,
তার উপর সবাই রিমির পক্ষে। যদিও তেমন কেউ জানে না আমি বিয়েটা ভাঙতে চাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত সবাই এটা জানতে পারলে এবার আমাকে জেলে নয়, সোজা ফাঁসিতে ঝুলাবে। তাই যা করার বুঝে শুনে করতে হবে। অনেকক্ষণ চিন্তা করার পর একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম। কালকে সাজ্জাদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। যদিও উনি সবটাই জানে, শুধু একটু বুঝিয়ে বলতে হবে। দরকার পড়লে সাজ্জাদ ভাইয়ের পা ধরবো, তবুও যেভাবেই হোক বিয়েটা আটকাবো। রিমিকে ছাড়া আমার চলবে না। যে কোনো শর্তেই রিমিকে আমি চাই। নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেলাম আমি। কিন্তু ভোরবেলা বাজে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আমার। ধরফর করে শোয়া থেকে উঠে বসলাম। শরীর ঘেমে একাকার হয়ে গেছে, সেই সাথে প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে। আমি পাশে রাখা পানির গ্লাস নিয়ে ঠক করে পানি খেলাম। তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। বুকের বাঁ পাশে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, শরীর থরথর করে কাঁপছে। স্বপ্নটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল, গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে। স্বপ্নে দেখলাম রিমি ও সাজ্জাদ ভাইয়ের বিয়ে হয়ে গেছে এবং তাদের একটা বাচ্চাও আছে। আরও দেখলাম সাজ্জাদ ভাই বিয়ের পর অন্য নারীর সাথে পরকীয়ায় জড়িয়েছে। রিমি সেটা জানতে পেরে সাজ্জাদ ভাইয়ের সাথে ঝগড়া করছে। একসময় সাজ্জাদ ভাই রেগে গিয়ে রিমির গায়ে আগুন ধরিয়ে দেয়। রিমি চিৎকার করতে থাকে। আগুনে পড়ে রিমির চামড়া খসে খসে পড়ছে। রিমির সুন্দর চেহারাটা আচমকা বিভৎস রূপ ধারণ করে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমার নানি বলতো ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। আমি বিশ্বাস করতাম না, কুসংস্কার মনে করতাম। কিন্তু আজ কেন জানি বিশ্বাস করতে মন চাচ্ছে। আল্লাহ তা করুক, যদি সত্যি সত্যি রিমি ও সাজ্জাদ ভাইয়ের বিয়ে হয়ে যায় এবং সাজ্জাদ ভাই রিমিকে মেরে ফেলে, তাহলে কি হবে? আমি বসে বসে এসব ভাবতে লাগলাম। এমনিতেই টেনশনে ছিলাম, এবার আরেকটা টেনশন মাথায় এসে ভর করলো। আমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। এখন একটু স্বাভাবিক লাগছে, তবে স্বপ্নের কথা মনে হতেই ভয়ে গা শিউরে উঠছে। আমি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম স্বপ্নটা যেন সত্যি না হয়। ভোরের আবছা অন্ধকার কাটিয়ে সূর্যের আলো ঘরের জানালায় এসে পড়ল। সেই সাথে রিমিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা মনের মাঝে জেঁকে বসলো। রিমিকে না দেখা পর্যন্ত আমার এই উতলা মন শান্ত হবে না। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমের কাছাকাছি আসতেই গ্রাম্য সঙ্গীতের সুমধুর সুর কানে ভেসে এলো। সহজ করে বললে ড্রয়িং রুমে গীতের আসর বসেছে। গতকাল রাতে গ্রাম থেকে আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। সম্ভবত তারাই সকাল সকাল গীত গাইছে। শুনতে অবশ্য খারাপ লাগছে না, সকালবেলা যে কারো মুড ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি ড্রয়িং রুমে এসে দেখি শুধু গীত গাওয়া নয়, গীতের তালে তালে সব মহিলারা গোল হয়ে নাচছে। একটু ভালো করে তাকাতেই আমার চোখ ছানা পড়া হয়ে গেল। দেখি রিমিও সবার তালে তাল মিলিয়ে নাচছে। পরনে গ্রামের মেয়েদের মতো শাড়ি পরা এবং কোমরে আঁচল গোজা। দেখতে একদম গ্রাম্য বাঙালি মেয়েদের মতো লাগছে। আমি প্রথমে চিনতে পারিনি। সত্যি বলতে রিমিকে এত সুন্দর ও আকর্ষণীয় লাগছে যে যে চোখ সরাতে পারছি না। কি সুন্দর করে নাচছে সে, চোখে মুখে খুশির ঝিলিক। ড্রয়িং রুমে এক কোণে দাঁড়িয়ে রিমির নাচ দেখছিলাম। হঠাৎ রিমির নজর আমার দিকে পড়ে। আমি দুষ্টুমি ভরা হাসি দিয়ে তড়িৎ বেগে রিমিকে চোখ টিপ মারলাম। রিমির সাথে সাথে নাচা থামিয়ে কপাল কুঁচকে আমার পানে চাইল। চোখে মুখে রাগের ফোয়ারা বইতে লাগলো। আমি পাত্তা দিলাম না, ইশারায় রিমিকে নাচা চালিয়ে যেতে বললাম। কিন্তু রিমি নাচা বন্ধ করে হনহন করে চলে গেল। কষ্ট পেলাম খুব। মন খারাপ করে সোফায় এসে বসলাম। সবাই যে যার কাজে ব্যস্ত। একটু পর রিমি ও তার বান্ধবীরা জটলা বেঁধে ড্রয়িং রুমে এলো। আমার ঠিক পাশের সোফাটায় এসে বসলো ওরা। আমি টেরা চোখে ওদের পর্যবেক্ষণ করতে লাগলাম। রিমির বান্ধবীরা এমন একটা ভাব করছে যেন কোনো দিনও আমাকে দেখেনি। ওদের এমন ব্যবহার দেখে রীতিমতো অবাক হচ্ছে। একটা সময় ছিল যখন রিমির বান্ধবীরা আমাকে দুলাভাই ডেকে ডেকে কান পচিয়ে ফেলতো, আর এখন আমাকে চেনেই না। বুঝতে পারছি না আমার সাথে ওদের কিসের শত্রুতা। রিমির আমার উপর রেগে থাকা জায়েজ, যথেষ্ট কারণ ও লজিক আছে, কিন্তু রিমির বান্ধবীদের আমার উপর রেগে থাকা ও আমাকে ইগনোর করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি মনে মনে এসব নিয়ে চিন্তা করছিলাম। আচমকা রিমির হাতের দিকে চোখ আটকে গেল। রিমির প্রায় অর্ধেক হাত জুড়ে মেহেদির প্রলেপ, সুন্দর করে ডিজাইন করা। দূর থেকেও ঝলমল করছে, কিন্তু রিমির হাতের তালুর মাঝখানে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল। রিমির হাতের তালুতে বড় বড় করে জিমি প্লাস সাজ্জাদ ভাই লেখা। আমি রাগে কটমট করে রুমের দিকে চেয়ে রইলাম। রিমি আমার অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। সে কিছুক্ষণ পর পর আমাকে বাঁকা চোখে দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি রাগে সাপের মতো ফুসফুস করছি। কিছুক্ষণ পর রিমি ও তার বান্ধবীরা আমাকে অবাক করে দিয়ে অ্যাডাল্ট কথাবার্তা বলা শুরু করলো। বাসর রাতে সাজ্জাদ ভাইয়ের সাথে কী কী করবে, হানিমুন কোথায় যাবে, কয়টা বেবি নিবে, এইসব কথাবার্তা আর কি।
এর পাশাপাশি আরও কিছু কথাবার্তা বলছে, সেগুলো কাউকে বলা সম্ভব না। আমি দূর থেকে রিমির এসব কথা শুনে রাগে ফেটে যাচ্ছিলাম। ওকে কাঁচা চিবিয়ে খেলেও রাগ কমবে না এমন একটা অবস্থা। তবে আমি বেশ ভালো করেই বুঝতে পারছি রিমি আমাকে জ্বালানোর জন্য ইচ্ছে করে এসব কথা বলছে। এখানে থাকলে হয়তো আরও নানান রকম কথা বলে আমাকে রাগাবে, আর আমি রাগ কন্ট্রোল করতে না পেরে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। তখন বিয়ে বাড়িতে ঝামেলার সৃষ্টি হবে। রিমি হয়তো এটাই চাচ্ছে, তাই আমাকে ইচ্ছা করে রাগাচ্ছে। আমি কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমার বন্ধুরা ড্রয়িং রুমে ঢুকলো। তাদের সবার হাতে ইয়া বড় বড় ফুলের মালা, ফুলের ঝুড়ি, রং বেরঙের কাগজ, নকশা করা কাপড় ও মরিচবাতি থেকে শুরু করে বিয়ে বাড়ি সাজানো সকল জিনিস রয়েছে। আমি তাদের কাছে এগিয়ে গেলাম। সকলে ঘামে ভিজে একাকার হয়ে গেছে। যা বুঝলাম এতক্ষণ তারা বাড়ির বাইরের অংশ সাজাচ্ছিল, এখন ভেতরের অংশ সাজাবে। আমি কিছু বলার আগেই আশিক আমার হাতে ফুলের ঝুড়িটা দিয়ে রাগী গলায় বলল, বাড়িতে এতগুলো কাজ ফেলে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমাদের একটু হেল্প করলেও তো পারিস। মায়ের খেতে না চাইলে আমার সামনে থেকে সর, মেজাজ অত্যাধিক খারাপ আছে বলে ফুলের ঝুড়িটা ছুঁড়ে মারলাম। কিন্তু ভাগ্যক্রমে ফুলগুলো দূরে বসে থাকা রিমির মাথার উপর গিয়ে পড়ল। রিমির শরীরের অনেকটা অংশ ফুল দিয়ে ঢেকে গেল। ভেবেছিলাম রিমি রাগ করবে, কিন্তু রিমি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের দিকে তাকালাম। আশিক হাসতে হাসতে বলল, আরে এত রেগে যাচ্ছিস কেন? বিয়েটা তো তোর বোনেরই হচ্ছে। বোনের বিয়েতে কাজ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে বলতো? বোনের বিয়ে মানে? কে আমার বোন? কে আবার? রিমি। অবশ্যই রিমি তোর এক্স ওয়াইফ হয়। মোট কথা, রিমি হচ্ছে তোর বউ ও বোনের দারুণ কোয়ালিফিকেশন। বলে আশিক উচ্চস্বরে হেসে উঠল। বাকি বন্ধুরাও আশিকের সাথে তাল মেলালো। এমন মনে হচ্ছে আমি কোনো জোকার। আমার বন্ধুরা আমাকে দেখে মজা পাচ্ছে, অথচ এই মুহূর্তে বন্ধুদের থেকে সাহায্যের আশা করেছিলাম আমি। কিন্তু তারা আমাকে সাহায্য তো করছেই না, উল্টো আমাকে নিয়ে মজা করছে। আমি মন খারাপ করে বললাম, হেসে নেই, যত খুশি হেসে নেই। কথায় আছে হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। কিন্তু একটা কথা হয়তো জানিস না, হাতি যখন গর্ত থেকে উঠে আসে তখন চামচিকাকে পায়ের তলায় পিষিয়ে মারে। আজ সময়টা তোদের, তাই আমাকে নিয়ে মজা করছিস, কিন্তু মনে রাখিস সময় আমারও একদিন আসবে। সেদিন তোদের সবাইকে দেখে নেব। আচ্ছা, দেখে নিস। আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না, বিয়ে পর্যন্ত এখানে আছি। এখন একটু কাজ করতো। রিমি তোকে বিয়ের গেটটা সাজাতে বলেছে। আগেরবার গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছিলি, সবাই তোর কাজের জন্য প্রশংসা করেছিল। এবারও যেন গেটটা সুন্দর করে সাজানো হয় বলে দিলাম। তোদের কি বিবেক বলতে কিচ্ছু নেই? সবটা জানার পরও তোরা কিভাবে বলতে পারিস? আরে বিবেক আছে বলেই তো রিমির বিয়ের আয়োজন করছি। অনেক ভেবে দেখলাম রিমির বিয়ে ভেঙে কোনো লাভ নেই। তার চেয়ে যদি রিমির বিয়েটা ভালোভাবে হয় তাহলে আমাদের সবার লাভ। কারণ রিমির বাবা আমাদের সবাইকে 10,000 করে টাকা দিয়েছে। সামান্য কটা টাকার জন্য আমার সাথে গাদ্দারি করলি? কি করব বল? টাকার কাছে আমরা সবাই গোলাম। অবশ্য তুই চাইলে আমাদের দলে যোগ দিতে পারিস, তোকেও টাকা ভাগ দিব। বলে আশিক আবারও হাসতে লাগলো। আমি রাগে ফোঁস করতে করতে তাদের সামনে থেকে চলে এলাম। জানি তাদের সাথে কথা বলে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। তবে ভাবিনি বন্ধুরা আমার সাথে বেইমানি করবে। ভেবেছিলাম সাহায্য না করুক অন্তত পাশে থেকে সাহসটা দিবে, কিন্তু সেটাও করলো না। আমি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। ভাবলাম আশেপাশে ঘোরাঘুরি করে মনটা ভালো করি, কিন্তু কিসের কি, কিছুতেই মন ভালো হচ্ছে না। যেখানেই যাচ্ছি রিমির বিষাদময় স্মৃতি তারা করে বেড়াচ্ছে। বুকের ভেতর কেমন জানি করছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। বুক ফেটে কান্না আসছে। অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি। বাড়ি ফিরলাম দুপুরের পর। ততক্ষণে পুরো বাড়ি সাজানো শেষ। বন্ধুদের কাজের প্রশংসা না করে পারলাম না। এত সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে যে চোখ ফেরাতে পারছি না। দূর থেকেও বাড়িটা চাঁদের আলোর মতো ঝলমল করছে। সত্যি বলতে বন্ধুরা বাড়িটাকে একদম রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। এমন মনে হচ্ছে কোনো রাজা তার একমাত্র মেয়ের ধুমধাম করে বিয়ে দিচ্ছে। যাই হোক, বাড়িতে ঢুকে সবার প্রথমে আমি সাজ্জাদ ভাইকে খোঁজা শুরু করলাম। আমিটা কোথায় আছে কে জানে। কয়েকজনকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম সাজ্জাদ ভাই ছাদে আছে।
আমি তড়িঘড়ি করে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু ছাদে যে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে জানা ছিল না। আমি ছাদে গিয়ে দেখি সাজ্জাদ ভাই রিমিকে নূপুর পরিয়ে দিচ্ছে। তার চেয়েও বেশি অবাক হলাম যখন দেখলাম রিমি কোনো বাধা দিচ্ছে না, বরং রিমি চেয়ারে বসে মাথা এলিয়ে পায়ের দিকে তাকিয়ে আছে এবং একটু পরপর মিটমিট করে হাসছে। আর সাজ্জাদ ভাই হাঁটু গেড়ে বসে যত্ন সহকারে রিমির পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। আমার প্রচণ্ড রাগ হলো। রাগ ওঠাই স্বাভাবিক। যেখানে আমি আজ পর্যন্ত রিমির পায়ে নূপুর পরাতে পারলাম না, সেখানে অন্য একজন এসে রিমির পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। রাগ তো উঠবেই। আমি কোনো রকম রাগটাকে কন্ট্রোল করে সাজ্জাদ ভাইকে ডাক দিলাম। সাজ্জাদ ভাই স্বাভাবিকভাবে আমাকে এক নজর দেখে রিমিকে নূপুর পরাতে ব্যস্ত হয়ে পড়ল। ভাবখানা এমন, এতক্ষণ আমার অপেক্ষাতেই ছিল সে। কিন্তু রিমির চাহনিটা মোটেও ভালো ঠেকলো না আমার কাছে। কেমন জানি শকুনের দৃষ্টিতে দেখছে আমাকে। আমি আশাতে রিমি যে বিরক্ত হয়েছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। হয়তো রিমি ও সাজ্জাদ ভাইয়ের রোমান্টিক মুহূর্তে ব্যাঘাত ঘটিয়েছি বলে খানিকটা রাগও করেছে আমার উপর। আমি সেদিকে পাত্তা দিলাম না। গলা খাকারি দিয়ে সাজ্জাদ ভাইকে কিছু বলতে যাব, তার আগেই সাজ্জাদ ভাই খুশিতে কত হয়ে বলল, শাহিন, দেখ তো নূপুর জোড়া পায়ে দিয়ে রিমিকে কেমন দেখাচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল রিমিকে নিজের হাতে নূপুর পরিয়ে দেব। আজ সেই ইচ্ছাটা পূরণ হলো। আমি কিছু বললাম না। অন্যদিকে তাকিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছলাম। ইচ্ছা তো আমারও ছিল রিমির পায়ে নূপুর পরিয়ে দেব, কিন্তু নিজের দোষে ইচ্ছাটা পূরণ করতে পারিনি। বিয়ের পর রিমি একবার বলেছিল, আমাকে একজোড়া নূপুর কিনে দিবি, আমি নূপুর পায়ে দিয়ে তোর সামনে হেঁটে বেড়াবো। আমি সেদিন রিমিকে ধমক দিয়ে বলেছিলাম, আমাদের ডিভোর্সের পর তো নতুন বরকে বলিস নূপুর কিনে দিতে, তখন শুধু হাঁটা নয়, নূপুর পায়ে দিয়ে সারা বাড়িতে নেচে বেড়াবি। আমার এমন কথা শুনে রিমি 2 দিন আমার সাথে ভালোভাবে কথা বলেনি। সেদিনের জন্য আজ খুব অনুশোচনা হচ্ছে। সবকিছু আগের মতো থাকলে আজ সাজ্জাদ ভাইয়ের জায়গায় আমি রিমির পায়ে নূপুর পরিয়ে দিতাম। রিমি হয়তো খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরতো। আফসোস, সে সবার হবার নয়। আমি একটু চুপ থেকে গোমরা মুখে বললাম, খুব সুন্দর লাগছে। জানতাম সুন্দর লাগবে। নূপুর জোড়া কে এনেছে দেখতে হবে না? অনেকগুলো দোকান ঘুরে রিমির জন্য কিনে এনেছি। ভালো করেছেন। তা তুই হঠাৎ কি মনে করে আবার কোনো ঝামেলা পাকাতে এসেছিস, তাই না? সেরকম কিছু না সাজ্জাদ ভাই, আপনার সাথে জরুরি কথা আছে আমার। আপনি কি ফ্রি আছেন? সাজ্জাদ ভাই কিছু বলার আগেই পাশ থেকে রিমি বজ্র কণ্ঠে বলে উঠল, সাজ্জাদ ভাই এখন ব্যস্ত আছি, যা বলার পরে বলিস। আমি এখনই বলবো, তুই এখান থেকে যা। আমি কেন যাব? তুই এখান থেকে দূর হ। রিমি, চুপ করো তো। শাহিন, কি বলবি বল। আগে রিমিকে এখান থেকে যেতে বলেন। আমি কোথাও যাচ্ছি না। তোমার সাথে শাহিনের কি এমন জরুরি কথা আছে শুনতে চাই। সেসব শুনে তোর কোনো কাজ নেই, যা এখান থেকে। তুই চুপ কর। আমি আমার হবু বরের সাথে কথা বলছি, তুই মাঝখান থেকে নাক গলাচ্ছিস কেন? রিমির ধমক খেয়ে আমি একদম চুপ হয়ে গেলাম। রিমি সাজ্জাদ ভাইয়ের প্রতি এমনভাবে অধিকার খাটাচ্ছে যেন বিয়ে না হতেই তারা স্বামী স্ত্রী হয়ে বসে আছেন। ঢং দেখলে বাঁচি না। আমার চুপ থাকা দেখে সাজ্জাদ ভাই বলল, রিমি, খামোখা ঝগড়া করো না তো, যাও এখান থেকে। আমার খুব ভয় করছে, শাহিন যদি তোমার কোনো ক্ষতি করে। দূর, ভয় পেও না তো। আমার কিছু হবে না। শাহিন তো আর আমাকে খেয়ে ফেলবে না, জাস্ট কথা বলবে। তবুও শাহিন যদি তোমাকে সেদিনের মতো মারধর করে, ওর মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই, কষাই একটা। তোমার কোনো ক্ষতি করে ফেললে আমার কি হবে? আমি যে তোমাকে খুব ভালোবাসি, তোমার কিছু হলে আমি বাঁচবো না। আরে বললাম তো কিছু হবে না, তুমি যাও। আচ্ছা, যাচ্ছি। আর হ্যাঁ, শাহিনের কথা একদম কানে তুলবে না, ও আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। বলে রিমি আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে কড়া গলায় বলল, সাজ্জাদ ভাইকে উল্টাপাল্টা কিছু বুঝেছিস তো মেয়েরা হাড্ডি ভেঙে দেবো, বজ্জাত কথাকার। লজ্জা শরম বলতে তো কিচ্ছু নেই। এত অপমান করার পরও কুকুরের মতো পিছে পিছে চলে আসিস। রিমির এমন অপমানজনক কথা নীরবে হজম করলাম। এখন প্রতিবাদ করার সময় নয়। মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সহিত কাজ করতে হবে। এদিকে রিমি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলবো এই আশায়, কিন্তু আমি কিছু বলছি না। এক পর্যায়ে রিমি বিরক্ত হয়ে আমাকে গালাগাল দিতে দিতে ছাদ থেকে চলে গেল। রিমি চলে যাওয়ার পর সাজ্জাদ ভাই আমার পাশে এসে দাঁড়ালো। তারপর একটা সিগারেট ধরালো।
আমি কেবল ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। সাজ্জাদ ভাই সিগারেটে লম্বা টান মেরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, অনেকক্ষণ ধরে সিগারেটের নেশা পেয়েছিল, কিন্তু রিমির জন্য খেতে পারছিলাম না। সিগারেট খাওয়া রিমি পছন্দ করে না, জানিস তো। খাবি নাকি? না, ছেড়ে দিয়েছি। রিমি পছন্দ করে না এই জন্য? রিমির মনের মতো হওয়ার চেষ্টা করছি। ভালো। তা কি যেন বলতে চাইছিলি, তাড়াতাড়ি বল। আমি কিছু না বলে ছাদের রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। সাজ্জাদ ভাইকে কি বলবো সেসব মনে মনে সাজিয়ে নিচ্ছি। আমার চুপ থাকা দেখে সাজ্জাদ ভাই তাগদা দিয়ে বলল, চুপ করে আছিস কেন? জলদি বল। আবার রিমি চলে আসতে পারে, তখন শুধু শুধু ঝামেলা বাঁধাবে। আপনি আমার সাথে এমন করছেন কেন বলেন তো? কি করেছি? আপনি ভালো করেই জানেন আমি রিমিকে ভালোবাসি। তারপরও কেন জেনে শুনে রিমিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন? আপনি কি আমার কষ্ট বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বুঝার ভান করছেন? শোন শাহিন, আমি জানি তুই রিমিকে ভালোবাসিস, এটাও জানি তোর মনে কি চলছে, কিন্তু রিমি কি তোকে ভালোবাসে? মানে ঠিক বুঝলাম না। মানে খুব সোজা, তুই রিমিকে ভালোবাসলেও রিমি তোকে ভালোবাসে না। ভালোবাসলে কখনোই আমাকে বিয়ে করতে রাজি হতো না। আপনার ধারণা ভুল সাজ্জাদ ভাই। রিমি আমার উপর প্রতিশোধ নিতে ও অপমান করতে এসব করছে। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, তুই একটু বোঝার চেষ্টা কর। রিমি তোকে ভুলে গেছে, দয়া করে এটা নিয়ে আর ঝামেলা করিস না। ঝামেলা তো আপনি করছেন। সবটা জানার পরেও আমাদের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। সব নষ্টের গোড়া আপনি। আমি কাটা হয়ে দাঁড়িয়েছি? চড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো। আমি কি তোকে বলেছিলাম রিমির উপর অত্যাচার কর, ওকে ডিভোর্স দে? তুই নিজের ইচ্ছায় রিমিকে ডিভোর্স দিয়েছিলি, কিন্তু এখন এমন একটা ভাব করছিস যেন রিমির প্রতি তোর ভালোবাসা উতলে পড়ছে। রিমি ঠিকই বলে, তুই আসলেই স্বার্থপর। স্বার্থের জন্য রিমিকে ছেড়ে দিয়েছিলি, আবার এখন স্বার্থের জন্য ভালোবাসিস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাজ্জাদ ভাই থামল। আমি অবাক হয়ে এতক্ষণ ওনার কথাগুলো শুনলাম। এ আমি কোন সাজ্জাদ ভাইকে দেখছি? সাজ্জাদ ভাইয়ের মতো এমন হাবাগোবা মানুষ এভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলবে আমি ভাবিনি। তার চেয়ে বড় কথা, সাজ্জাদ ভাই উচিত কথাই বলেছেন, কিন্তু কেন জানি ওনার কথা আমার সহ্য হলো না। আসলে উচিত কথা কেউ সহ্য করতে পারে না, আমিও পারলাম না। আমি কিছু বলতে যাব তার আগেই সাজ্জাদ ভাই আমার অবাকের মাত্রা বাড়িয়ে আবার বলা শুরু করলো, রিমি যদি তোকে ভালোবাসতো তাহলে কখনোই আমি তোদের মাঝে আসতাম না। বললে হয়তো বিশ্বাস করবি না, রিমি নিজের মুখে স্বীকার করেছে যে তোকে ভালোবাসে না। তাছাড়া একটু আগে রিমি তোর সামনে আমাকে ভালোবাসি বলে গেল। এরপরও তুই কোন হিসাবে আমাকে দোষ দিস বলতো? রিমি হয়তো অভিমান করে বলেছে সে আমাকে ভালোবাসে না। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটা আমি ভালো করেই জানি, এমনকি তুইও জানিস। সত্যি কথা হচ্ছে রিমি তোকে ঘৃণা করে, যে কারণে প্রতিনিয়ত রিমি তোকে অপমান করছে, তোর সাথে খারাপ ব্যবহার করছে। তুই তো আর ছোটো বাচ্চা নয় যে তোকে সব কিছু বুঝিয়ে বলতে হবে। অত কিছু আমি শুনতে চাই না। আমি শুধু রিমিকে চাই, ওকে ছাড়া বাঁচবো না। সেটা তোর ব্যাপার, তুই রিমিকে ছাড়া না বাঁচলেও সে তোকে ছাড়া ঠিকই বাঁচবে, বরং তোকে ছাড়া রিমি আরও সুখে থাকবে। তুই হচ্ছিস রিমির জীবনের সবচেয়ে বড় কাঁটা। দেখ শাহিন, ভালোবাসা জোর করা হয় না। রিমি যখন তোকে ভালোবেসেছিল তখন তুই তাকে ফিরিয়ে দিয়েছিলি। দিনের পর দিন রিমিকে কষ্ট দিয়ে তার ভালোবাসাকে ঘৃণায় পরিণত করেছিস। তাই এখন হাজারবার ভালোবাসি বলা সত্ত্বেও রিমি তোকে ভালোবাসে না। আসলে মানুষের মনের উপর কারো আয়ত্ত থাকে না। মানুষের মন কখন কাকে ভালোবেসে পেলে কেউই বলতে পারে না। যেমন আমার কথাই বলি, আমি কোনোদিন কল্পনাও করিনি রিমি আমাকে ভালোবাসবে, কিন্তু আমার কল্পনাকে ভুল প্রমাণিত করে রিমি আমাকে ভালোবাসি বলেছে, আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলে সাজ্জাদ ভাই থামলেন। আমি চুপচাপ ওনার কথাগুলো শুনলাম। আমার এখন কি বলা উচিত ভেবে পাচ্ছি না। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আবার সাজ্জাদ ভাইয়ের কথাগুলোও ফেলতে পারছি না। ওনার কথাগুলো সঠিক এবং যথার্থ, কিন্তু মন সেটা মানতে চাচ্ছে না। সাজ্জাদ ভাই আমার অস্থিরতা দেখে কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, শাহিন, তুই আমাকে যতটা খারাপ ভাবিস আমি কিন্তু ততটা খারাপ না। আর তুইও রিমি আলাদা হয়ে যাবি এটাও কখনো চাইনি, কিন্তু ভাগ্যর লিখনে তোরা দুজনে আজ দুই প্রান্তে। অবশ্য দোষটা তোরই ছিল, তুই তোর অতীতের কর্মফল ভোগ করছিস। যাই হোক, সব ভুলে আবার নতুন করে শুরু কর। জানি কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। মনে রাখিস, মানুষের জীবনে সুযোগ একবারই আসে, কেউ সেটা লুপে নেয়, আবার কেউ পা মারিয়ে চলে যায়। ফলস্বরূপ বাকিটা জীবন তাকে শুধু আফসোস করে কাটাতে হবে, যেমনটা তোর বেলায় ঘটেছে। আমি জানি রিমিকে ছাড়া সামনের জীবনটা তোর
অনেক কষ্টে কাটবে, কিন্তু আমি তোর কষ্ট দূর করতে রিমিকে কষ্ট দিতে চাই না, কারণ রিমি আমাকে ভালোবাসে এবং আমার সাথে সুখে থাকবে। তাই প্লিজ আমাদের মাঝে আসিস না, অনেক জ্বালিয়েছিস আমাদের, এবার একটু শান্তিতে থাকতে দে। এক নাগাড়ে কথাগুলো বলে সাজ্জাদ ভাই আর দাঁড়ালো না, চলে যেতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কেবল। সাজ্জাদ ভাই কিছু দূর গিয়ে আবার ফিরে তাকালো, শান্ত গলায় বলল, আমি রিমিকে তোর চেয়েও বেশি ভালোবাসি, কথা দিচ্ছি রিমিকে কোনোদিনও কষ্ট দেব না, সারা জীবন সুখে রাখবো। আর হ্যাঁ, বিয়েতে ঝামেলা না করলে খুশি হব, তাছাড়া ঝামেলা করলেও কোনো লাভ নেই। রিমিকে আমি বিয়ে করবই। বলে সাজ্জাদ ভাই চলে গেলেন। আমি ঝিম মেরে দাঁড়িয়ে রইলাম। শেষ আসার আলোটাও নিভে গেল। আমি মনমরা হয়ে ছাদ থেকে নেমে এলাম। সবাই নিচে গানের কলি খেলছে। রিমিকেও দেখলাম সেখানে, বিভিন্ন অক্ষর দিয়ে গান বলার চেষ্টা করছে। আমার সাথে চোখাচোখি হতেই মুখ বাঁকিয়ে বিশ্রী একটা ভেঙচি দিল, তারপর আবার গান গাইতে লাগলো। আমি চুপচাপ ঘরে চলে এলাম। বিছানায় উপুর হয়ে শুয়ে ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ ধরে কান্নাটাকে আটকে রেখেছিলাম, আর পারছি না। ছেলে হয়ে জন্মেছি, সবার সামনে তো আর কাঁদতে পারি না। মানুষ দেখলে হাসাহাসি করবে, তাই লুকিয়ে লুকিয়ে চোখের জল ঝরাচ্ছি। মানুষ বলে কাঁদলে মন হালকা হয়, কষ্ট কমে, কিন্তু আমার কষ্ট আরো বাড়ছে। রিমিকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমার তো ভেবেই দম বন্ধ হয়ে আসছে। রিমি ও সাজ্জাদ ভাইয়ের বিয়ে হলে নিশ্চিত আমি মরে যাব। থাকতে যখন পারবি না তাহলে ছেড়ে দিলি কেন? কথাটা শুনে আমি চমকে উঠলাম। মায়ের কণ্ঠ। আমি তড়িঘড়ি করে চোখের জল মুছে দরজার দিকে তাকালাম। দেখি সত্যি সত্যি মা এসেছে, খাবারের প্লেট হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে মা যে কখন এসেছে টেরই পাইনি। আমি নিজেকে স্বাভাবিক করে হাসতে হাসতে বললাম, আরে মা, কখন এলে তুমি? ভেতরে এসো মা। মা ভেতরে এসে টেবিলের উপর খাবারের প্লেট রাখলো, তারপর আমার পাশে বসলো। কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে বলল, নিজেকে আর কত কষ্ট দিবি? শরীরের কি হাল করেছিস দেখেছিস একবার? তোর দিকে তাকানো যাচ্ছে না। ধুর, কিসের কষ্ট? আমি একদম ঠিক আছি। আসলে জিমির বিয়ে নিয়ে ব্যস্ত আছি, তাই নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছি না। কাকে মিথ্যা বলছিস? হ্যাঁ, শোন, আমি তোকে পেটে ধরেছি, তুই আমাকে ধরিসনি। আমি সব বুঝি। রিমিকে যখন এতই ভালোবাসিস তাহলে ছেড়ে দিলি কেন? তখন বুঝিনি রিমি আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, তাই ভুল করে তাকে ডিভোর্স দিয়েছিলাম। কিন্তু আমার একটা ভুল সব শেষ করে দিল। কথাটা বলে আচ্ছা আচ্ছা এটা হবে। তখন আমি বুঝিনি রিমি আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ ছিল, তাই ভুল করে তাকে ডিভোর্স দিয়েছিলাম। কিন্তু আমার একটা ভুল সব শেষ করে দিল। কথাটা বলে আমি ডুকরে কেঁদে উঠলাম। মা আমাকে বাহুতে জড়িয়ে নিল। আমি মার বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে মাও কাঁদছে। আমি কিছুক্ষণ কাঁদার পর একটু শান্ত হলাম। ভাঙা গলায় মাকে বললাম, আমার খুব কষ্ট হচ্ছে বা, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি একটু রিমিকে বুঝাও। তোর কি মনে হয় আমি রিমিকে বুঝাইনি? ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু রিমি আমার কথা শুনছে না। তোর কথা বললেই রেগে যাচ্ছে। আমি কি করব বল? আমি জানি না, কিচ্ছু জানি না। আমার শুধু রিমিকে চাই। ওকে না পেলে আমি আত্মহত্যা। মা আমাকে আর কিছু বলতে দিল না, তার আগেই মুখ চেপে ধরলো, কাতর গলায় বলল, ওসব অলুক্ষণে কথা মুখে আনিস না বাবা। তোর কিছু হলে আমরা কি নিয়ে বাঁচব? পাগলামি করিস না বাপ। আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা। রিমি আমাকে ভালোবাসে না, সে এখন সাজ্জাদ ভাইয়ের প্রেমে মজেছে। এখন এসব বাদ দিয়ে কিছু খেয়ে নে তো। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো, এখনো মনে হয় পেটে কিছু পড়েনি। খিদে নেই। মা আমার কথা পাত্তা না দিয়ে খাবার মাখাতে লাগলো। আমার পছন্দের মাছের ঝোল দিয়ে ভাত। আমি খাবো না বলা সত্ত্বেও মা জোর করে আমাকে খাওয়াতে লাগলো। পেটে খিদে, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। তবুও মায়ের জোড়াজুড়িতে খেতেই হচ্ছে। মা আমাকে খাওয়ানো শেষ করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো। আমি শান্তির ঘুম ঘুমালাম। না জানি কতকাল ধরে আমি ঘুমাইনি। সেই বিকেলে ঘুমিয়েছিলাম, উঠেছি পরের দিন। কিন্তু পরের দিনটা যে এত ভয়াবহ হবে জানা ছিল না।
আমার জীবনের দুর্বিষহ দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন। পরের দিন থেকে রিমির বিয়ের আরো ধুম পড়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষজন বিয়ে দেখার জন্য আসছে। মনে হচ্ছে আজকেই রিমির বিয়ে হবে। এসব দেখে আমার মনোবল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। রিমির বিয়ে মনে হয় আটকানো যাবে না। এখন আমি কি করব? আমি বেলকনিতে দাঁড়িয়ে মুখ ভার করে এসব ভাবছিলাম। সকাল তখন প্রায় 10টার কাছাকাছি। বাড়িতে মানুষ গিজগিজ করছে, শুই ফেলার জায়গা পর্যন্ত নেই। বাড়ির পাশে ছোট বাচ্চারা পটাকা ও আতশবাজি ফুটাচ্ছে, সেই সাথে সাউন্ড বক্সে পানি পানি গান বাজছে এবং গানের তালে তালে ছেলে থেকে বুড়ো সবাই কোমর দুলিয়ে নাচছে। আমি দাঁতে দাঁত চেপে এসব সহ্য করছি। একটু পর আমার বন্ধু শাওন এলো। আমার কাছে এসে উচ্ছ্বাসিত গলায় বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। কেন? কেন আবার? রিমি তোকে রাখছে। শাওনের কথাটা শুনে আমি হাই ভোল্টেজ শক খেলাম মনে হলো। সেই সাথে প্রচণ্ড অবাক হলাম। রিমি কেন আমাকে ডাকছে? সে তো আমাকে সহ্যই করতে পারে না। আমার নাম শুনলেই নাক ছিটকায়। আবার ভাবলাম শাওন আমার সাথে মজা করছে না তো। আমি ভ্রু কুচকে রাগী গলায় বললাম, সকাল সকাল আমার সাথে মজা করছিস? মজা করবো কেন? তুই আমার দুলাভাই লাগিস নাকি? রিমি সত্যিই তোকে ডাকছে। কেন ডাকছে? জানি না, গেলেই বুঝতে পারবি। ও, রিমি কোথায় আছে এখন? ড্রয়িং রুমে বসে আছে, তোকে তাড়াতাড়ি যেতে বললো। আমি আর কথা না বাড়িয়ে ড্রয়িং রুমের দিকে দৌড় দিলাম। মনে খুশির ঝড় বইছে। রিমি যেহেতু ডেকেছে তার মানে নিশ্চয়ই অনেক বড় ব্যাপার। কেন জানি না, আমি আবার নতুন করে আসার আলো দেখতে পেলাম। রিমি হয়তো বিয়েটা ভাঙার জন্য আমাকে ডেকেছে। না হলে গতকাল অবধি যে মেয়েটা আমার উপর রেগেছিল সে এভাবে জরুরি তলব করতো না। আমি এক বুক আশা নিয়ে ড্রয়িং রুমে হাজির হলাম, কিন্তু ড্রয়িং রুমে এসে বড় ধরনের শক খেলাম। ভেবেছিলাম ড্রয়িং রুমে রিমি একাই আছে, কিন্তু আমার ধারণা ভুল। ড্রয়িং রুমে আমার পুরো পরিবার ও আত্মীয় স্বজন বসে আছে। রিমি তাদের ঠিক মাঝখানে বসা। আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। রিমি আমাকে সত্যি সত্যি ডেকেছে নাকি শাওন মিথ্যা বলেছে বুঝতে পারছি না। আমি কপাল ভাঁজ করে রিমির দিকে তাকালাম। রিমিও আমার দিকে তাকালো। দুষ্ট হাসি দিল সে, যে হাসির অর্থ আমার জানা নেই। তবে একটা বিষয়ে নিশ্চিত হলাম, রিমি আমাকে ডাকেনি। কারণ আসার পর থেকেই দেখছি রিমির চোখে মুখে প্রতিশোধের আগুন। হয়তো নতুন করে আমাকে সাহায্য করার কোনো ফোন দিয়ে এঁটেছে। তবুও আমি মনে সাহস জুগিয়ে সরাসরি রিমিকে বললাম, রিমি, তুই আমাকে ডেকেছিস? রিমি আমার কথার উত্তর দিল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। পাশে থেকে রিমির বাবা বলল, রিমি ডাকেনি, আমি ডেকেছি। আমি এবার দ্বিতীয়বারের মতো শক খেলাম। সেই সাথে আমার সব আশায় মাটি চাপা পড়ল। ভেবেছিলাম কি আর হলো কি, শেষে আমার ধারণাটাই সত্যি হলো। শাওন মিথ্যা বলেছে, রিমি আমাকে ডাকেনি। সত্যি বলতে শাওনের ওপর প্রচণ্ড রাগ উঠল। হারামিটা কেন যে আমার সাথে এমন করছে বুঝতে পারছি না। ওকে একবার হাতের কাছে পেলে মেরে চাটনি বানাতাম। আমি বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের রাগকে সংযত রাখলাম। তারপর গোমরা মুখে রিমির বাবাকে বললাম, কেন ডেকেছ? সামনে শুক্রবার রিমির বিয়ে, হাতে আর মাত্র 7 দিন সময় আছে, কিন্তু কিছু কেনাকাটা করা হয়নি। তো আমি কি করব? কেনাকাটা হয়নি তো যাও, সবাই কি কিনবে কিনে নাও। আমি তোমাদের ধরে রেখেছি নাকি? আমি আর তোর বাবা তো বিয়ে নিয়ে ব্যস্ত, তুই একটু রিমির সাথে যা, তোর মামা মামিরাও যাবে, ওরা তো রাস্তাঘাট কিছু চিনে না, তুই সাথে গেলে ভালো হতো। আমি পারবো না। তোমার মেয়ের বিয়ে, তুমি কি করবে করো, আমাকে এইসবের মাঝে টেনো না। ঠিক আছে, আমি তাহলে সাজ্জাদকে আসতে বলি। সাজ্জাদ ভাইকে আসতে বলবে মানে? সাজ্জাদ ভাই কি বাড়িতে নেই? না, অফিসের কাজে বাইরে গেছে, ফিরতে রাত হবে, সেজন্যই তো তোকে যেতে বলছি। ছোট আব্বুর কথা শুনে মনে মনে সেই লেভেলের খুশি হলাম। সাজ্জাদ ভাই বাড়িতে নেই, এই সুযোগে রিমির কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। বলা যায় না, শেষ মুহূর্তে রিমি মত পাল্টাতেও পারে। যেভাবেই হোক রিমিকে পটাতে হবে।
এবং বিয়েটা আটকাতে হবে। এটাই হয়তো শেষ সুযোগ। আমি ছোট আব্বুকে বললাম, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি যাব। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, অনেক বেলা হয়ে গেল তো। আমি ঝড়ের বেগে রেডি হয়ে আসলাম, তারপর শপিং করতে বের হলাম। আমি ও রিমি এক গাড়িতে করে যাচ্ছি, যাতে কেউ আমাদের ডিস্টার্ব করতে না পারে। বাকি 2 গাড়িতে আমাদের কিছু আত্মীয় স্বজন ও ছোট বাচ্চারা যাচ্ছে। বাবা মা ও ছোট আব্বু ছোট মা এরা কেউ আসেনি, তারা সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। সম্ভবত কাল শপিং করতে যাবে। যাই হোক, আমি ড্রাইভ করছি আর পেছনের সিটে রিমি বসে আছে।